হাই এভরিওয়ান, আজকে আমরা আলোর পার্ট 2 শুরু করছি। এটাতে আমরা উত্তল আর অবতল দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় সেটা আমরা ডিসকাস করব। প্রথমে কিছু নিয়ম জানতে হবে। আলোকরশ্মি যখন অবতল বা উত্তল দর্পণের গায়ে গিয়ে পড়ে তখন কি হয় সেটা আগে জানার চেষ্টা করব, তারপরে বাকিটা। তো প্রথমে অবতল দর্পণ দিয়ে শুরু করছি। অবতল দর্পণ যেমন এখানে এটা দাগ দিলে এটা বোঝাচ্ছে একটা অবতল দর্পণ, এটা তোমরা এর আগের ভিডিওতেই জেনে গেছো। অবতল দর্পণের এই প্রধান অক্ষ, চারটা নিয়ম শিখতে হবে। প্রথম নিয়ম, অবতল দর্পণের এটা যদি ফোকাস আর এটা যদি তার ডবল দূরে থাকে বক্রতা কেন্দ্র, এটা যদি হয়, প্রথম নিয়ম, 1 নম্বর নিয়ম, অবতল দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরাল কোনো আলোকরশ্মি যদি দর্পণের ওপর এসে পড়ে, প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে প্রতিফলনের পর সেটা সর্বদা ফোকাস বিন্দু দিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম নিয়ম, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়। দ্বিতীয় নিয়ম এরই উল্টা, যদি এই দিক দিয়ে কোনো রশ্মি পাঠাই, যদি কোনো আলোক রশ্মি, মনে করো এদিক দিয়ে টর্চ মারা হচ্ছে, ওই টর্চ দিয়ে গিয়ে কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে গিয়ে দর্পণের গায়ে পড়ছে, তাহলে উল্টো একদম প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাবে। মানে ফার্স্ট আর সেকেন্ড নিয়মটা একে অপরের অপোজিট। ফার্স্ট নিয়মে বলা হলো প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি ফেললে ফোকাস দিয়ে যাবে প্রতিফলনের পর। দ্বিতীয় নিয়ম, ফোকাস দিয়ে গিয়ে যদি কোনো রশ্মি দর্পণের গায়ে পড়ে তাহলে রিফ্লেকশনের পর সেটা কি হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল। এটা হলো ফার্স্ট দুটো নিয়ম। এবার থার্ড নিয়ম। থার্ড নিয়ম, কোনো আলোক রশ্মি যদি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে পড়ে, আশা করি মনে আছে আগের ভিডিওতে বলা হয়েছিল বক্রতা কেন্দ্র দিয়ে কোনো রেখা যদি আঁকা হয় দর্পণের গায়ে তাহলে এটা অভিলম্বের কাজ করে, তাহলে লম্বভাবে কোনো আলোক রশ্মি পড়লে তো ওই রাস্তাতেই ফেরত যাবে। তো সেই কারণে কোনো আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্র এই বিন্দুটার ভেতর দিয়ে গিয়ে দর্পণের গায়ে আপতিত হয় তাহলে যে রাস্তায় গেছে সেই রাস্তাতেই ফেরত চলে আসবে। এই নিয়মটা সবচেয়ে সহজ, ঠিক আছে? আরেকবার বলছি, ফার্স্ট নিয়ম, প্রধান অক্ষের সমান্তরালে পড়লে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গিয়ে যদি দর্পণের গায়ে পড়ে তাহলে সমান্তরাল হয়ে যাবে, আর যদি বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণের গায়ে আপতিত হয় তাহলে ওই রাস্তাতেই ফেরত আসবে। এই হলো 3টা নিয়ম। চতুর্থ নিয়মটা অতটা দরকার নেই, তাও আছে যেহেতু বলে দিচ্ছি। চতুর্থ নিয়মটা হচ্ছে, যদি কোনো আলোক রশ্মি দর্পণের মেরুতে গিয়ে পড়ে, কোনো আলোক রশ্মি দর্পণের মেরুতে গিয়ে পড়লো, তাহলে মেরুতে যদি অভিলম্ব আঁকাই নিশ্চয়ই সেটা সি দিয়ে যাবে, কারণ দর্পণের যে কোনো বিন্দুতে 90 ডিগ্রি লম্ব আঁকালে সি দিয়ে যায়, আশা করি মনে আছে। তাহলে এটাই অভিলম্বের কাজ করছে, সেই কারণে মেরুতে কোনো আলোক রশ্মি গিয়ে পড়লে যত ডিগ্রি কোণে আপতিত হচ্ছে তত ডিগ্রি কোণেই প্রতিফলিত হয়ে ফেরত চলে যাবে। এই নিয়মটা অতটা দরকার হবে না, তাও জেনে রাখতে পারো। প্রথম 4টা নিয়ম এটাই। এটা ছিল অবতল দর্পণের ক্ষেত্রে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে সমস্ত কিছু তো পেছনে থাকে, ফোকাস, এখানে থাকবে বক্রতা কেন্দ্র, তাই না? উত্তল দর্পণে যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি দর্পণের গায়ে এসে পড়ে, প্রতিফলনের পর তো রশ্মি এখানে যেতে পারবে না, সবসময় রশ্মি আগের মাধ্যমে ফিরে আসবে। তাহলে উত্তল দর্পণ কি করবে, অবতল করতো, ফোকাস দিয়ে পাঠাতো। এ এমন একদিকে রশ্মিটা পাঠাবে যেন এই দিকে কেউ যদি চোখ রেখে এখান থেকে দেখে, চোখটা অতটা ভালো হলো না, তো এখান দিয়ে যদি চোখ দিয়ে কেউ দেখে সে ভাববে রশ্মিটা পেছনে ফোকাস থেকে আসছে, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যদি উত্তল দর্পণের গায়ে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর তা এমন দিকে যাবে যে মনে হবে ফোকাস থেকে আসছে। দ্বিতীয় নিয়মটা আগের মতনই, এর উল্টা, কেউ যদি এদিক দিয়েই একটা টর্চ লাইট মারতো তাহলে আলোক রশ্মি যদি কোনোভাবে এসে দর্পণে এমনভাবে পড়ছে যে দর্পণের পেছনে ফোকাসে গিয়ে মেলার কথা, তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সেটা সমান্তরাল হয়ে যাবে। যদি সমান্তরাল গিয়ে পড়ে তাহলে এমন দিকে যাবে যে ফোকাস থেকে আসছে বলে মনে হবে, আর যদি এমনভাবে গিয়ে পড়ে যে ফোকাসে গিয়ে পড়ার কথা তাহলে ওটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। প্রথম আর দ্বিতীয় নিয়ম একে অপরের উল্টো, ঠিক আছে? থার্ড নিয়ম, যদি কোনো আলোক রশ্মি এমনভাবে দর্পণের ওপর গিয়ে আপতিত হয় যে প্রধান দর্পণের পেছনে গিয়ে
বক্রতা কেন্দ্রে গিয়ে পড়বে এরকম মনে হচ্ছে, তাহলে ওই আলোক রশ্মি যে পথে যায় সেই পথেই ফিরে আসে, জানা আছে। লম্বভাবে পড়লে লম্বভাবেই ফেরত যায় সেই নিয়ম অনুযায়ী। কোনো আলোক রশ্মি এমনভাবে গিয়ে পড়ছে যে পেছনে সিতে গিয়ে মিলতে চাচ্ছিল, তাহলে ওই রাস্তাতেই ফেরত চলে আসবে। ঠিক আছে। আর চতুর্থ নিয়ম আগের মতনই সেম, কোনো রশ্মি যদি দর্পণের মেরু, এখানে পি, মেরুতে গিয়ে যদি আপতিত হয়, তাহলে যত ডিগ্রি কোণে আপতিত হয়েছে তত ডিগ্রি কোণেই প্রতিফলিত হয়ে ফিরে যাবে। এই হচ্ছে 4টা নিয়ম। এবার এই নিয়মগুলোকে ব্যবহার করে আমরা প্রতিবিম্ব গঠনকে আমরা চেক করব। ঠিক আছে। প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয় সেটা বোঝার চেষ্টা করব। অবতল দর্পণের ক্ষেত্রে এগুলো নিজেরা করার সময় স্কেল দিয়ে মেপে মেপে যদি করো হিসাব একদম মিলে যাবে। আপাতত একটু গরমিল লাগতেও পারে। অবতল দর্পণের এটা যদি মেরু হয়, এরকম জায়গায় যদি ফোকাসকে নেই, কথার কথা এটা তোমার বাড়িতে খাতায় করার সময় 5 সেমি, তাহলে এর দ্বিগুণ দূরে থাকবে বক্রতা কেন্দ্র। তাহলে মোটামুটি আশা করছি মোটামুটি দ্বিগুণ লাগছে। এই এরকম জায়গায় থাকবে বক্রতা কেন্দ্র। এবার কোনো বস্তু কোথায় আছে সেটা অনুযায়ী প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেটা দেখব। প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি বস্তু অসীমে আছে। অসীমে আছে মানে বস্তুকে খুঁজে পাওয়া যাবে না। আর এটা মনে রাখতে হবে, অসীম থেকে যে বস্তু থাকে তার কাছ থেকে যে আলোক রশ্মিগুলো এসে পড়ে সেগুলো মনে রাখতে হবে সমস্ত রশ্মি সমান্তরাল হয়। তো অসীমে যদি বস্তু থাকে, প্রথম কেস বস্তু অসীমে, যদি বস্তু অসীমে থাকে তাহলে সেখান থেকে আগত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এই আলোক রশ্মি ধরলাম দুটো রশ্মি দিয়ে বোঝাই, বস্তুটার মাথা উপরে পা নিচে ধরে নাও অসীমে আছে, ওখান থেকে কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল পড়ছে, তাহলে অবতল দর্পণের নিয়ম কি, সমান্তরাল রশ্মিকেও ফোকাস দিয়ে পাঠায় দেয়। তাহলে উপর দিক থেকে যে রশ্মিটা আসছে সেটা ফোকাস দিয়ে এভাবে চলে যাবে, নিচ থেকে যে রশ্মিটা আসছে সেটা ফোকাস দিয়ে এভাবে চলে যাবে। নিয়মগুলো যেটাই ছিল। তাহলে এর ফলে কি হচ্ছে, আমরা জানি প্রতিবিম্ব তৈরি কখন হবে, রশ্মিগুলো প্রতিফলনের পর কোনো বিন্দুতে গিয়ে মিলতে হবে বা কোনো বিন্দুতে মিলছে বলে মনে হবে, এই দুটোর মধ্যে একটা। যদি মিলে যায় সত্যিকারের তাহলে হবে সৎবিম্ব, যদি জোর করে মেলাই তাহলে হবে অসৎবিম্ব। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিফলনের পর রশ্মিগুলো সব ফোকাস বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। বস্তু অসীমে তাহলে প্রতিবিম্ব ফোকাসে। প্রতিবিম্বের সম্পর্কে 3টা কথা বলতে হবে, সেটাকে বলে প্রতিবিম্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য, এটা কোশ্চেনে জানতে চায়। তো যেমন রশ্মিগুলো যেহেতু মিলিত হয়েছে, একটু আগেই বললাম মিলিত হলে সৎবিম্ব। তারপর বোঝাই যাচ্ছে ওপরের রশ্মি নিচে, নিচের রশ্মি উপরে যাচ্ছে, তার মানে বস্তুর মাথাটা যদি উপরে থাকে ওটা নিচের দিকে তৈরি হবে, পাটা উপরের দিকে, তার মানে উল্টো তৈরি হবে। যদি সোজা প্রতিবিম্ব তৈরি হয়, যেমন আয়নার সামনে দাঁড়ালে আমাদের মাথাটা উপরে, আয়নাতেও আমাদের মাথাটা উপরেই দেখানো যায়, তো সোজা যদি তৈরি হয় তাহলে ওকে আমরা বলবো সমশীর্ষ, উল্টো যদি তৈরি হয় তাহলে বলবো অবশীর্ষ। এক্ষেত্রে ওপরের রশ্মি নিচে, নিচের রশ্মি ওপরে, তাহলে উল্টো তৈরি হচ্ছে, তার জন্য আমরা কথাটা লিখবো অবশীর্ষ। এরপরে বলতে হবে বস্তুর চেয়ে আকারে বড় না ছোট তৈরি হলো। বোঝাই যাচ্ছে বস্তু যত বড়ই হোক না কেন রশ্মিগুলো তো সব এখানেই মিলিত হবে, তাহলে একটা অতি ক্ষুদ্র একদম বিন্দু আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে, একদমই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। এইটা হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য, এটা তোমাকে বলে আসতে হবে। বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব অবতল দর্পণের ফোকাসে গঠিত হবে, আর প্রতিবিম্বের প্রকৃতি হবে সৎ, কারণ বস্তুর রশ্মিগুলো মিলছে। উল্টো হলে অবশীর্ষ, আর খুবই ছোট হওয়ার জন্য অতি ক্ষুদ্র প্রতিবিম্ব সৃষ্টি হবে। এই হয়ে গেল। এরপরে বস্তুকে ধীরে ধীরে কাছে আনবো। মনে রাখবা প্রতিবিম্ব প্রথম কেসে ফোকাসে তৈরি হয়েছে, ফোকাস থেকে প্রতিবিম্ব কোথায় যাচ্ছে এবার এটা দেখব। বস্তুকে যদি কাছে আনি, এবার কাছে আনা মানে বস্তুটা সসীম দূরত্বে আছে, আগে ছিল অসীম এবার সসীম। সসীম মানে মেরু থেকে কিছু দূর গেলেই বস্তুটাকে খুঁজে পাবো। এন্ড বস্তুটা কোথায় আছে ধরে নিলাম এটা, এটা তুমি আমার বন্ধু হিসাবে ধরে নাও। তো এটা বস্তু মানে বস্তুর মাথাটা বোঝাতে এরকম তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, বস্তুর গোটা বডিটা এরকম দাগ দিয়ে দেখানো, এটা মাথা এটা তার পা ভাবো, ব্যাস। এবার বস্তুটাকে এখানে রাখা, এখানে রাখা, এখানে বা এখানে একই ব্যাপার। অসীমে তো নেই, খালি এখানে বলবো বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রের বাইরে আছে, এইভাবে করে বস্তুর অবস্থানটা বলবো। বস্তুর অবস্থান সি এর বাইরে,
এটা হচ্ছে দ্বিতীয় কেস করা হচ্ছে। বস্তুটা সব দূরত্ব আমরা জানি মেরু থেকে মাপা হয়, মেরু থেকে বক্রতা কেন্দ্র তারও বাইরে। এবার তার বাইরে এখানে রাখলেও যা হবে, এখানে রাখলেও তা হবে, এখানে রাখলেও তা হবে, এখানে রাখলেও তা হবে। ওই জন্য এটা কোনো ম্যাটার করছে না, এখানে যেখানে খুশি রাখতে পারো, হলো। সি এর বাইরে থাকলেই হলো। এবার আমরা কি করব, আমাদের যে কোনো বডির উপরে যদি বাইরে থেকে, আমরা কিভাবে কোনো বস্তুকে দেখতে পাই? কোনো বস্তু দেখতে আমরা তখনই পাই যখন আলোক রশ্মি আমার গায়ে এসে পড়ছে, আমার শরীরে পড়ার পর শরীর থেকে প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়াই যাচ্ছে। এবার যে আমাকে দেখছে তার চোখে ওই রশ্মিটা গিয়ে পড়ছে, সে তখন আমাকে ওটা দেখতে পাচ্ছে। তো এরকম করে যে কোনো বস্তুর শরীরের যে কোনো একটা অংশ নাও, ওই অংশ থেকে তো চারিদিকে অসংখ্য রশ্মি ছড়াচ্ছে, কিন্তু আমাদের অসংখ্য রশ্মি নিয়ে কাজ করতে হবে না, যে কোনো দুটা রশ্মি নিয়ে খালি কাজ করতে হবে। কারণ দেখা গেছে যদি দুটো রশ্মিকে নিয়ে করলে যে বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়, অন্য রশ্মিগুলো ওখানেই তৈরি করে। তাহলে এটাই ফিজিক্সের ভালো জিনিস, যে আমরা ওই দুটো দিয়ে কাজ করলেই সমস্ত রশ্মি কি করছে তার ধারণা পেয়ে যাব। তো যেমন আমাদের ওই যে 4টা নিয়ম শেখানো হলো, ওই 4টা নিয়মের মধ্যে যে কোনো দুটো রশ্মি দিয়ে করলেই হলো। এখানে আমি আমার মতো দুটো দিয়ে করছি, বইয়ের মধ্যে মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু এটা হবেই, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে নিলাম বস্তুর মাথা থেকে একটা রশ্মি যেটা প্রধান অক্ষের সমান্তরাল, ওই রশ্মিটা অবতল দর্পণ কি করবে, ফোকাস দিয়ে পাঠাবে, এটা আমরা জানি। দ্বিতীয় যে রশ্মিটা নিব মাথা থেকে, সেটা এরকম নিচ্ছি, ফোকাস দিয়ে যাচ্ছে। দ্বিতীয় রশ্মিটা ফোকাস দিয়ে গিয়ে দর্পণের গায়ে পড়লো, দ্বিতীয় রশ্মি ফোকাস দিয়ে গিয়ে দর্পণের গায়ে আপতিত হলো। এবার আমরা জানি ফোকাস দিয়ে রশ্মি গিয়ে পড়লে অবতল দর্পণ কি করে, ওকে সমান্তরাল বানায় দেয়। তাহলে এই অনুযায়ী এখান থেকে রশ্মিটা সমান্তরাল ভাবে তৈরি হয়ে এই যে চলে যাবে। এবার ইজিলি বোঝা যাচ্ছে, এই যে রশ্মি দুটো প্রতিফলিত হলো, হয়ে প্রথম রশ্মি আসছে, দ্বিতীয় রশ্মি আসছে, এই যে এখানে মিলিত হলো। আর আমরা জানি কোথাও মিলিত হচ্ছে মানে ওখানেই প্রতিবিম্ব। তাহলে বস্তুর মাথাটা যদি এটা হয়, সেই মাথার একটা প্রতিবিম্ব এখানে গঠিত হবে। এরপরে এটা তোমাকে ধরে নিতে হবে, বা হয়ই ধরে নিতে হবে না, করলে দেখানো যায়, কিন্তু করার প্রয়োজন নেই। আমরা যদি বস্তুর শরীরের নিচের অংশে আঁকি, তাহলে বাকি বিন্দুগুলো এখানে পাওয়া যাবে। একদম পায়ের বিন্দুটা এখানে গঠিত হবে। পাটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, পা থেকে একটা আলোক রশ্মি ভাবো সোজা এরকম প্রধান অক্ষ দিয়ে গিয়ে দর্পণে পড়ছে। তো সোজা গেলেও সি দিয়ে গিয়ে তো দর্পণে পড়ছে, তাহলে আমরা জানি সি দিয়ে গিয়ে পড়লে ওই রাস্তায় ফেরত আসে, তার মানে এই রাস্তাতেই পায়ের প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে বোঝাই যাচ্ছে মাথা এখানে, পা এখানে হচ্ছে, সেই কারণে এখান থেকে এরকম উপরে আঁকিয়ে দিলে এইটা হয়ে গেল এই বস্তুটার একটা প্রতিবিম্ব। ঠিক আছে, মাথা থেকে দুটো রশ্মি ওই 4টা নিয়মের মধ্যে নিলাম, যে কোনো দুটো নিয়ম। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে গেলে কোনো রশ্মি সমান্তরাল হয়ে যায়। তো এই তাহলে যেহেতু মিলিত হয়েছে, তাহলে আবারও আগের মতো সদ্বিম্ব। প্রতিবিম্বের এই যে মাথাটা নিচে উপরে ছিল, তার জন্য অবশিষ্য। কিন্তু এখনো যদি ভালো করে দেখতে পাও, বস্তুর চেয়ে তো আকারে ছোটই তৈরি হয়েছে, তার জন্য কিন্তু আগেরটাতে ছিল খুবই ক্ষুদ্র, এবার একটু হলেও আকারে বড় আছে, বস্তুর চেয়ে ছোট। তো সেই জন্য আমরা যদি ছোট আকারে তৈরি হয়, বইতে কখনো ভাষাটা থাকবে খর্বাকায়। বড় তৈরি হলে বলে বিবর্ধিত, ছোট তৈরি হলে খর্বাকায়। তো একই কথা, এখানে খর্বাকায় হয়ে যাবে। আর প্রতিবিম্বটার অবস্থান কোথায় মনে করে দেখো, অসীমে যখন বস্তু ছিল প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়েছিল, এবার অসীম থেকে কাছে আসলাম, প্রতিবিম্ব ফোকাস থেকে দূরে সরে যাচ্ছে। তো প্রতিবিম্ব সি আর এফ এর মাঝে এবার তৈরি হলো, সি ও এফ এর মাঝে প্রতিবিম্ব এখান থেকে দূরে সরছে, বস্তু এদিক থেকে কাছে আসছে। এইভাবে করতে করতে এবার থার্ড কেস, এটা হয়ে গেল 2 নম্বর কেস। এবার থার্ড কেসে বস্তুকে আরো কাছে আগাবো, কাছে আগাতে আগাতে একটা স্পেশাল বিন্দু সি তে নিয়ে আসবো। বস্তুকে কাছে আগাতে আগাতে বক্রতা কেন্দ্রে এবার বস্তুকে রাখা হয়েছে সিতে। তাহলে কোথায় হচ্ছে? তো আবারও সেম, যদি সিতে বস্তু রাখি তাহলে সমান্তরাল রশ্মি নিলাম, ওটা ফোকাস দিয়ে এভাবে চলে যাবে, ওটা ফোকাস দিয়েই যাবে সর্বদা। আবারও একটা রশ্মি নিচ্ছি যেটা ফোকাস দিয়ে গিয়ে দর্পণের উপর পড়লো, তাহলে কি হবে? সমান্তরাল। ওই রশ্মিটা সমান্তরাল হয়ে গেল, একদম ভালো মতো রশ্মি দুটো এখানে মিলিত হয়েছে।
তাহলে এই মাথার রশ্মিগুলো এখানে মিলেছে, তাহলে এখানে মাথাটা তৈরি হবে। আর আবার আগের মতো এখান থেকে নিচের অংশগুলো এর ওপরে তৈরি হবে, তাহলে এর ওপরে এই যে প্রতিবিম্ব। ভালো মতো দেখলেই বোঝা যাচ্ছে এবার বস্তুর চেয়ে প্রতিবিম্ব বড়। ভুল করে ফেলছি, এটা হবে না, এটা আঁকতে ভুল হয়েছে। এটা ওই জন্য মাপ মতো করলেই একদম মিলে যায়, এখানে মাপ মতোটা ঠিক মতো মেলেনি। তোমরা বাড়িতে এটাকে যদি ঠিক মতো একদম এই দূরত্বগুলো নাও, এটা মিলবেই, ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে চলে যায়, এই যে এই রশ্মিটা, আরেকটা রশ্মি ফোকাস দিয়ে গিয়ে যদি পড়ে তাহলে ওটা প্রধান অক্ষের সমান্তরাল হবে, আর ওটা এর একদম নিচে মিলবে। যদি বস্তু সিতে থাকে তাহলে গ্যারেন্টেড এটা সি এর নিচে মিলবেই। এখানে আমি একদম মেপে মেপে তো করতে পারছি না, এটা খাতায় কলমে স্কেল দিয়ে মেপে যদি করা হয় গ্যারেন্টেড মিলবে, নিজেরা করে দেখতে পারো। তো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে গেল, ফোকাস দিয়ে যাওয়া রশ্মি সমান্তরাল হয়ে গেল, রশ্মিগুলো এইখানে মিলিত হলো, এখানে তাহলে মাথার একটা প্রতিবিম্ব তৈরি হবে। মাথা থেকে নিচে নামো, তাহলে এখানে সিটা একটু এখানে লেখা হচ্ছে, এই যে তৈরি হবে প্রতিবিম্বটা। এটা সবসময় সিতে বস্তু থাকলে সিতেই প্রতিবিম্ব তৈরি হবে, হবেই। তো এবার প্রতিবিম্বটা দেখা যাচ্ছে সমান হয়ে গেছে, আগে ছোট থেকে বড় হচ্ছিল প্রতিবিম্ব, হতে হতে এই যে সমান হলো। সবারে আগে অসীমে বস্তু ছিল, তখন এখানে প্রতিবিম্ব, বস্তু অসীম থেকে আগাচ্ছে, প্রতিবিম্ব এখান থেকে দূরে যেতে যেতে এখানে আসলো, বস্তুও আগাতে আগাতে এখানে আসলো। তাহলে যখন সিতে রাখবো তখন প্রতিবিম্ব সিতেই তৈরি হচ্ছে, মিলেছে তার জন্য সৎ, উল্টা তৈরি হয়েছে তাহলে অবশিষ্ট ওটাই থাকছে। কিন্তু এবার বস্তুর সমান, এই একটা কেসেই অবতল দর্পণ সমান মাপের প্রতিবিম্ব গঠন করে, এটা মনে রাখো, ঠিক আছে। এবার বস্তুকে আরো কাছে নিয়ে যাব, তো আমরা দেখছি প্রতিবিম্ব এদিকে আসছে, তার মানে এর থেকে কাছে গেলে প্রতিবিম্ব নিশ্চয়ই দূরে পালাবে, এবার তাই হবে। তো এবারে যদি বস্তুকে আরো কাছে আগাই, যেমন এবার বস্তুকে সি আর এফ এর মাঝে রাখা হলো, সি ও এফ এর মধ্যে। এবার মাঝে মানে একদম মিডিলে রাখতেও পারো, এর মাঝখানে যেখানে খুশি রাখলেই হবে, একই হবে। সি আর এফ এর মাঝখানে যে কোনো এক জায়গায় বস্তুটাকে রাখা হলো, তাহলে আবারও সমান্তরাল রশ্মি, সেটা তো ফোকাস দিয়েই চলে যাবে, এই রশ্মিটাই থাকবে, ওই জন্য এটাকে আমি মুছছি না। আর আরেকটা রশ্মি আবারও এখান থেকে ফোকাস দিয়ে গিয়ে আয়নার উপরে ফেললাম, এই যে আয়নাটা একটু বাড়িয়ে দিলাম, আরেকটা রশ্মি ফোকাস দিয়ে গিয়ে আয়নার উপরে আপতিত হলো, তাহলে কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল, তো এখান থেকে সমান্তরাল আকালে এবার বোঝাই যাচ্ছে একটু দূরে গিয়ে মিলবে। নিজেরা মেপে করলে একদম ঠিক হবে, হাতে রাখতে একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, স্কেল দিয়ে করলে একদম ঠিক হবে। এবার অটোমেটিক এই যে সি এখানে ছিল কিন্তু প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে, তাহলে রশ্মিগুলো মিলিত হওয়াতে এখানে মাথাটা, নিচে নামলে এখান থেকে উপরে উঠতে হবে। এবার দেখেই বোঝা যাচ্ছে বস্তুর চেয়েও আকারে বড় হয়ে গেছে প্রতিবিম্বটা, কিন্তু মিলিত হয়েছে, তাহলে সৎ, উল্টা, অবশিষ্ট। একটা জিনিস খেয়াল করো, এখনো অবধি যা যা করছি প্রতির ক্ষেত্রে এই দুটো সেম আছে, সৎ আর অবশিষ্ট প্রতিবিম্ব হচ্ছেই, খালি প্রতিবিম্বের আকারটা ছোট থেকে আগের কেস অবধি সমান তৈরি হয়েছিল, এবার বড় তৈরি হওয়া শুরু করলো। একটু আগে বলছিলাম তো, যদি বড় তৈরি হয় তাহলে বলবো আমরা ভাষাটা বিবর্ধিত, বিবর্ধিত মানে আকারে বড় তৈরি হয়েছে, ব্যাস এই হলো। প্রতিবিম্বের অবস্থান কোথায়, সি এর বাইরে। মনে করে দেখো, যখন বস্তু সি এর বাইরে ছিল, প্রতিবিম্ব এর দুজনের মাঝখানে তৈরি হয়েছিল, এবার বস্তুটাই এদের মাঝখানে, তখন প্রতিবিম্ব সি এর বাইরে, মানে উল্টো হয়ে যাচ্ছে, প্রতিবিম্ব সি এর বাইরে তৈরি হয়ে গেল, প্রতিবিম্ব সি এর বাইরে তৈরি হয়ে গেল। এই হয়ে গেল, প্রথমে ছিল অসীমে, দ্বিতীয় কেস করলাম সি এর বাইরে, তৃতীয় কেস করলাম সিতে, চতুর্থ কেস করলাম সি আর এফ এর মাঝে, এটা 4 নম্বর কেস চললো। এবার 5 নম্বর, এবার বস্তুকে আরো কাছে আগিয়ে নিয়ে গেলাম, বস্তুকে আরো কাছে নিয়ে গিয়ে ফোকাসে রেখে দিলাম। যদি ফোকাসে রাখি, এবার বস্তুকে ফোকাসে রাখা হলো, তাহলে কি হবে, ফোকাসে রাখলে আবারও এই জায়গাটা মজার আছে, যদি বস্তু ফোকাসে থাকে তাহলে প্রথম রশ্মি তো এখান থেকে গিয়ে পড়লো, এখান দিয়েই চলে যাবে, এটা তো জানি আমরা, সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যায়। কিন্তু এবার মাথা থেকে তো কোনো রশ্মি ভেতর দিয়ে, দেহের ভেতর দিয়ে গিয়ে ফোকাসে পড়বে না, তাহলে এটা নেব না। এবার এর আগের বারে অবধি কি নিচ্ছিলাম, একটা সমান্তরাল রশ্মি,
একটা নিচ্ছিলাম ফোকাস দিয়ে যাচ্ছে, কিন্তু এবার এখানে মাথা থেকে কোনো রশ্মি শরীরের ভেতর দিয়ে গিয়ে তো আর ফোকাসে যাবে না, তাই এবার আলাদা রশ্মি নেব। আমরা বলছিলাম যে কোনো দুটো রশ্মি দিয়ে করলেই হবে। একটু বোঝার জন্য একটু দর্পণটাকে একটু বড় করে আঁকে নেওয়া হচ্ছে। যদি কোনো আলোক রশ্মি এবার এভাবে করে এসে আয়নার গায়ে পড়ে, এখান থেকে একটা রশ্মি, অনেক রশ্মি ছড়াচ্ছে, এবার এটার আরেকটা রশ্মি এটা নেওয়া হলো, কোনো রশ্মি মাথা থেকে গিয়ে এভাবে পড়ছে, কিন্তু আয়না ভাববে কি, আয়না ভাববে রশ্মিটা সি থেকে আসছে, ওর কাছে এটা কোনো ইম্পর্টেন্ট না, ওর কাছে ইম্পর্টেন্ট সি দিয়ে কোনো লাইন আসছে কিনা। ও ভাববে, আয়না ভাববে এই রশ্মিটা সি থেকে এসে ওর গায়ে পড়ছে, আর আমরা জানি সি থেকে গিয়ে পড়লে ওই রাস্তায় ফেরত আসে, তাহলে ওই রাস্তায় ফেরত আসলে এই রশ্মিটা সি দিয়ে গিয়ে এরকম হয়ে যাবে। দেখে ঠিক না লাগলেও ঠিক মতো আঁকালে এই রশ্মি দুটো সমান্তরাল হয়ে যাবে যদি স্কেল দিয়ে খাতায় কলমে করা হয়। কোনো রশ্মি সি দিয়ে গিয়ে পড়ছে, তাহলে সি এর রাস্তাতেই ফেরত আসে, এই রশ্মিগুলো সমান্তরাল। আর আমরা ম্যাথের নিয়মে বলি যে কোনো রশ্মি যদি সমান্তরাল ভাবে থাকে তাহলে ওরা অসীমে গিয়ে মিলিত হবে। তো ধরে নেওয়া হচ্ছে রশ্মিগুলো অসীমে গিয়ে মিলিত হবে, অসীমে কেউ যেতে পারে না, কিন্তু মিলিত হবে অসীমে গিয়ে। এবার যেহেতু ধরে নিচ্ছি অসীমে গিয়ে মিলবে, তাহলে সদ্বিম্বই হবে। আবার এই যে মাথা থেকে রশ্মিগুলোই তো নিচে যাচ্ছে, তাহলে উল্টা তো তৈরি হবে। এখনো অবধি সব কেসে সদ আর অবশিষ্ট প্রতিবিম্বই তৈরি হচ্ছে। আর এবার এই যে অনেক নিচে তৈরি হবে, তার কারণে বস্তুর যে প্রতিবিম্বটা সেটা বহুগুণ বিবর্ধিত তৈরি হবে, অনেক বড় মাপের প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। আর এবার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? অসীমে। বস্তু যখন ফোকাসে আসলো, প্রতিবিম্ব অসীমে। মনে করে দেখো, শুরুতে নিছিলাম বস্তু অসীমে, তখন প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়েছিল। এবার প্রতিবিম্ব, বস্তুটাকে ফোকাসে নেওয়া হয়েছে, প্রতিবিম্ব অসীমে চলে গেল। এতটা অবধি ঠিক আছে। নেক্সট কেস, এবার আমরা এই বস্তুটাকে আরো কাছে নিয়ে যাব আয়নার। এবার বস্তুটাকে আরো কাছে নিয়ে যাওয়া হবে। ফোকাস আর মেরু এদের মাঝে কোথাও বস্তুকে রাখা হবে, এফ ও পি এর মধ্যে, এখানে বস্তুকে রাখতে চাই। তো এরকম জায়গায় এই যে বস্তুটাকে রাখলাম, তুমি যেখানে খুশি রাখতে পারো, এফ আর পি এর ভেতরে থাকলেই হলো। এবার বস্তুর মাথা থেকে একটা রশ্মি আবার প্রধান অক্ষের সমান্তরাল ফেলতে পারি, ওই রশ্মিটা তো প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, এটা সেম আছে। আরেকটা রশ্মি ফোকাস দিয়ে ফেললে, যদি মাথা থেকে একটা রশ্মি ফোকাসে ফেলি, ফেলতে তো পারবো, কিন্তু ওই রশ্মিটা তো আয়নায় গিয়ে পড়ছে না, আয়না তো এদিকে আছে, ওই জন্য ওটা এবার নিব না, ওই সেম সি দিয়েই নিব। তাহলে ধরে নিচ্ছি কোনো রশ্মি এইভাবে এসে আয়নায় পড়লো। এই যে মনে হচ্ছে যেন যদি এখান থেকে একটা টর্চ লাইট মারা হতো, তাহলে ওই রশ্মিটাও তো এভাবে করে গিয়েই তো এখানে পড়তো। তাহলে এখান থেকে একটা রশ্মি এমন ভাবে গিয়ে আমি ফেললাম আয়নার উপরে, যে আয়না ভাববে আবারও ওটা সি থেকে এসে পড়ছে, তাহলে কি করবে? ওই দিকেই ফেরত পাঠাবে। তাহলে ওই রশ্মিটাকে এবার যদি ফেরত পাঠাই, এবার ছবি দেখলে বুঝতে পারছো এই রশ্মিগুলো যত দূরে যাবে তত একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে গেলে ওই রশ্মিগুলোকে কি বলে? অপসারী রশ্মি। আর অপসারী রশ্মি কোনোদিনও মেলে না। সমান্তরাল রশ্মি অসীমে গিয়ে মেলে, কিন্তু রশ্মিগুলো যদি একে অপর থেকে দূরে যায় তাহলে বাস্তবে কোনোদিনও অসীমে গিয়ে মিলতে পারবে না। এই কেসটাতে এই রশ্মিগুলোকে যদি আয়নার পেছনে জোর করে আমরা বর্ধিত করি, তাহলে দেখো রশ্মিগুলো এখানে গিয়ে মিলছে। তাহলে এই যে বস্তুটা, এর মাথাটার একটা প্রতিবিম্ব এবার এইভাবে তৈরি হবে, আর এর নিচের অংশ আবার মাথা থেকে নিচে নামায় দাও। এই একটা মাত্র কেস, বস্তু ফোকাস আর মেরুর মাঝে যখন থাকে অবতল দর্পণে, তখন প্রতিবিম্বটা আমরা জোর করে মেলালাম। আর এই একটাই কেসে জোর করে মেলালে কি তৈরি হয়? অসৎ বিম্ব তৈরি হয়। এছাড়া বস্তুরও মাথা উপরে, প্রতিবিম্বেরও মাথা উপরে, তার কারণে কি বলছিলাম, সোজা তৈরি হচ্ছে, তাহলে ভাষাটা বলবো সমশীর্ষ। এই একটা কেসেই অসৎ আর সমশীর্ষ, বাকি সব কেস সৎ আর অবশীর্ষ তৈরি হচ্ছিল। আর এর সাথে বস্তুটা কিন্তু আকারে বড় প্রতিবিম্বই তৈরি হয়েছে, তাহলে এই ক্ষেত্রে খালি বিবর্ধিত বলবো। এই একটাই কেসে সেটা হয়েছে। তো এর থেকেই বুঝতে পারো যে অবতল দর্পণকে কোন কাজে লাগানো যেতে পারে। যে কোনো ডাক্তারের উদ্দেশ্য কি থাকবে? কোনো জিনিস চেক করতে গেলে রুগীর ওটাকে বড় করে দেখা, কখনো ছোট করে দেখতে চাইবে না। আর বড় করে দেখলেও যেন উল্টা না হয়, সোজা দেখতে চাইবে।
তাহলে এই অবতল দর্পণের ফোকাস আর মেরুর মাঝে যদি বস্তু থাকে তাহলে ও বড় করে অসৎ বিম্ব বানাবে, আর এটা আয়নার পেছনে বা ভেতরে তৈরি হবে, এটাকে দেখা যাবে। তো দাঁতের ডাক্তার বলুক, কোশ্চেনে টিএনটি, যে কোনো ডাক্তার বলুক, ডাক্তার চাইবে সবসময় দাঁতের ভেতরে কাঁচটাকে দেখবে আয়নায় ঢোকায় দেয়, ঢুকিয়ে দিয়ে দাঁতের কাছে রাখে। দাঁতের কাছে রাখলে দাঁতটা তার মানে কোথায় আছে, ফোকাস আর মেরুর ভেতরে চলে আসছে। এর ফলে দাঁতের একটা অসৎ বিম্ব আয়নার ভেতরে বড় করে তৈরি হয়, ফলে ডাক্তার ওটাকে সহজে দেখতে পায়। একইভাবে যেমন দাড়ি কামানোর, ছেলেদের ক্ষেত্রে তো আছেই, তো দাড়ি কামানোর জন্য যে হচ্ছে মিররগুলো ইউজ করা হয়, ওটা সমতল দর্পণ দিয়েও করে, কিন্তু যদি কেউ অবতল দর্পণ ব্যবহার করে আর আয়নাটাকে দাড়ির একদম কাছে রাখে, তাহলে দাড়িটা তার মানে কি ফোকাসের ভেতরে ঢুকে গেল, তাহলে কি হবে, আয়নাতে ওর একটা বড় প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে দাড়ি কাটতে একটু সুবিধা হবে। তো যে সমস্ত কেসে বস্তুকে সোজা এবং বড় করে দেখতে চাই, সেই সব কেসগুলোতে আমরা অবতল দর্পণই ব্যবহার করব, এটা যেন মনে থাকে। বাকি উদাহরণগুলো পড়ে নিতে পারো, যেগুলো বইয়ে দেওয়াই আছে। অবতল দর্পণের সমস্ত কেস হলো, একবার একটু রিভাইজ করে দিই। যখন অসীমে বস্তু ছিল, ওখান থেকে শুরু করে ফোকাস অবধি যখন বস্তুটাকে আনা হলো, তখন প্রতিবিম্ব অসীমে যখন ছিল তখন ফোকাসে তৈরি হয়েছিল, অসীম থেকে কাছে আগাচ্ছিলাম, প্রতিবিম্ব ফোকাস থেকে দূরে সরছে। আর প্রতিবিম্ব সবসময় এই দিকে তৈরি হচ্ছিল, সৎবিম্ব হচ্ছিল আর উল্টা তৈরি হচ্ছিল। কিন্তু যেই মাত্র ফোকাসের ভেতরে ঢুকে গেলাম, তখনই প্রতিবিম্বটা বড় তৈরি হয়ে গেল আর অসৎ হলো, যেটা একমাত্র কেস। কোশ্চেনে যদি বলে যে অবতল দর্পণ দ্বারা অসৎ বিম্ব গঠনের রশ্মি চিত্র অঙ্কন করো, 2 নম্বরে বা 3 নম্বরে আসতে পারে, তাহলে এইটা ছবি আঁকায় আসতে হবে, তার সাথে প্রতিবিম্বের প্রকৃতি বললে এটা লিখে দিতে হবে। ব্যাস, এটা হয়ে গেল অবতল দর্পণ, তার ব্যবহারও বলে দিলাম। এবার উত্তল দর্পণ। উত্তল দর্পণে যেখানে খুশি রাখো, ও একই কাজ করে, ওই জন্য এর কেসটা সহজ। উত্তল দর্পণ, তো এই হচ্ছে একটা উত্তল দর্পণ। এর ক্ষেত্রে তো সব পেছনে থাকে, এর গোলকটা পেছনের দিকে, যেহেতু এখানে যদি বক্রতা কেন্দ্র হয়, একদম এখানে মেরু, এদের একদম মিডিলে এরকম জায়গায় থাকবে ফোকাস। ঠিক আছে, যেখানে খুশি বস্তু রাখো। যদি বস্তু অসীমে থাকে এর ক্ষেত্রে, তাহলে অসীম থেকে রশ্মি কিভাবে আসে, সমান্তরাল। আর সমান্তরাল রশ্মি উত্তল দর্পণের নিয়মগুলো মনে করে দেখো। সমান্তরাল রশ্মিকে উত্তল দর্পণ এমন দিকে প্রতিফলিত করে যে দেখে মনে হবে ফোকাস থেকে আসছে, তার মানে ঘুরে ফিরে অসীম থেকে আগত রশ্মিগুলো ফোকাসে প্রতিবিম্ব তৈরি করবে। কিন্তু যদি বস্তু যে কোনো জায়গায় থাকে, এবার দেখো অবতল দর্পণের ক্ষেত্রে এইদিকে সি এফ এগুলা ছিল, তার জন্য বলতে পারছিলাম যে বস্তুর অবস্থান সি তে আছে না এফ এ, না সি আর এফ এর মাঝে আছে, এবার বলা যাবে না। এবার বস্তুকে যেখানেই রাখো, সি আর এফ তো সব পেছনের দিকে আছে, ওই দিকে তো যাওয়া যাবে না, তার কারণে যে কোনো জায়গায় বস্তু রাখো একই ঘটনা ঘটবে। কি করলাম, যেখানে খুশি একটা বস্তুকে রেখে দেওয়া হলো। আর একটু বড় করে দেখাচ্ছি, যে কোনো জায়গায় একটা বস্তুকে রেখে দেওয়া হলো, বস্তুর মাথা থেকে একটা সমান্তরাল রশ্মি নিলাম, তাহলে উত্তল দর্পণ কি করবে, এমন দিকে প্রতিফলিত করে দেবে দেখে মনে হবে ফোকাস থেকে আসছে। ঠিক আছে, আরেকটা রশ্মি নিতে হবে, বলছিলাম দুটো রশ্মি নিতে হয়, একটা রশ্মি সোজা নিলাম যেটা এমন দিকে প্রতিফলিত হলো দেখে মনে হচ্ছে ফোকাস থেকে আসছে, আরেকটা রশ্মি এমন ভাবে গিয়ে ফেললাম আয়নার উপরে যে মনে হচ্ছে যেন ওই রশ্মিটা সিতে গিয়ে পড়তো। তাহলে সিতে গেলে কি হয়, ওই রাস্তায় ফেরত আসে, তাহলে রশ্মি তো যাবেই না, ও এখান থেকেই ফেরত আসবে, রশ্মিটা এইদিকে চলে যাবে। তাহলে যেখানে খুশি বস্তু রাখো না কেন, প্রতিবার এই ঘটনাটাই ঘটবে। তার ফলে প্রতিফলনের পর রশ্মিগুলো কি হচ্ছে, দূরে যাচ্ছে তো একে অপর থেকে, এই যে রশ্মিগুলো দূরে যাচ্ছে, মানে কি অপসারী রশ্মি, আর তাহলে কোনোদিনও মেলে না। কিন্তু এরকম রশ্মির ক্ষেত্রে আগেরটাতেও যেটা করলাম, সবার শেষ কেসটা যেটা ছিল, এরকম রশ্মিতে আয়নার পেছনের দিকে যদি রশ্মিগুলোকে বর্ধিত করি, তাহলে এই যে রশ্মিগুলো এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে কি হয়েছে, জোর করে মিলেছে। আর এই যে মাথার রশ্মিগুলো এখানে মিলেছে, তাহলে এই যে মাথা, এর থেকে নিচে নামালে পা তৈরি হয়ে গেল। তাহলে জোর করে মেলালে সবসময় কি হয়, অসৎ বিম্ব। তার মানে উত্তল দর্পণে যেখানে খুশি বস্তু রাখা হোক না কেন, ও সর্বদা অসৎ বিম্ব বানাবে। দর্পণে মনে রাখবে, অসৎ বিম্ব সর্বদা দর্পণের ভেতরে তৈরি হয়, আর সৎ বিম্ব সবসময় সামনে তৈরি হয়, দর্পণে, লেন্সে না। কিন্তু অসৎ, এক্ষেত্রে বস্তুটা কি সোজা তৈরি হয়েছে, তার মানে কি সমশীর্ষ,
আর কি, বস্তুর চেয়ে তো আকারে ছোটই হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে। তো উত্তল দর্পণ সর্বদা বস্তুর চেয়ে আকারে ছোট। আকারে ছোট থাকলে ভাষাটা কি বলা হয়েছিল? খর্বাকায়। এই প্রতিবিম্ব গঠন করে। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো? প্রতিবিম্ব দেখো মেরু আর ফোকাসের ভেতরে তৈরি হলো। ঠিক আছে, উত্তল দর্পণের প্রতিবিম্ব হয় ফোকাসে হবে, কখন? যখন অসীমে বস্তু আর অসীম বাদে যেখানে খুশি বস্তু রাখা হোক, ফোকাস আর মেরু এই দুজনের মাঝখানেই সব প্রতিবিম্ব তৈরি হবে। আর সমস্ত প্রতিবিম্ব অসৎ, সমশিষ্য আর আকারে ছোট তৈরি হবে। ঠিক আছে, তো উত্তল দর্পণকে তাহলে কোথায় কাজে লাগানো যাবে? এমন জায়গায় বস্তুটাকে সোজা করেই দেখব কিন্তু ছোট করে দেখতে চাই। এরকম একটা ঘটনা হচ্ছে, সবাই জানে, গাড়ি বা বাইকের যে রেয়ার ভিউ মিররটা থাকে, বা যারা গাড়ি চালক তারা যে আয়নায় দেখে যে পিছন থেকে কোন গাড়ি আসছে, ওইটাতে দেখবা যে পিছনের অনেকগুলো গাড়ি ওই ছোট আয়নাটার মধ্যে ছোট করে দেখানো হয়, আরো ছোট করে দেখা যায় ওর মধ্যে। তার মানে এই কেসটাই হয় যে উত্তল দর্পণ ওর মধ্যে থাকে, মানে গাড়ির ভিউ ফাইন্ডার যেটাকে বলে, সেটাতে উত্তল দর্পণ থাকে। তার ফলে পেছনে রাখা যে কোনো গাড়ির ছবি ছোট আকারে আয়নার ভেতরে গাড়ি চালক দেখতে পায়, সেই বুঝে ওর রাস্তাটা ঠিক করে চলতে পারে। এই ছিল উত্তল দর্পণের ব্যবহার। আর অবতল দর্পণ তো বলেই দিলাম, আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আর একটা কোশ্চেন এখান থেকে আছে, তাহলেই প্রতিফলনটা শেষ হয়ে যাবে। আর একটা কোশ্চেন, কিভাবে এবার চিনবো যে তোমার সামনে তিনটা দর্পণ হয়, সমতল, উত্তল আর অবতল, তিনটা দর্পণ তোমার সামনে দিলাম, কি করে বুঝবা যে কোনটা কোন দর্পণ? তার জন্য কি করা হবে, একটা বস্তুকে দর্পণের একদম কাছে নিয়ে যায় ধরা হবে, যে কোনো একটা বস্তু দর্পণের কাছে নিয়ে যাব। উত্তল দর্পণ কি করবে, সব সময় এই যে দেখলাম ছোট ছবি বানাবে, ওর একটা দর্পণের কাছে রাখি আর দূরে। উত্তল দর্পণ তো সর্বদাই ছোট বানাবে। তো যখনই আমি দেখবো যে একটা বস্তুকে কাছে নিয়ে গেলে ছোট প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে বুঝে যাব উত্তল দর্পণ। যদি কোনো বস্তুকে কাছে নিয়ে গেলে বস্তুর যতটা আকার ততটাই প্রতিবিম্ব তৈরি হয়, মানে সমান, তাহলে বুঝবো ওটা সমতল দর্পণ। যদি সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সমতল দর্পণ। কেন? আমাদের বাড়ির যে আয়না, আমরা যেখানে দাঁড়াই আমাদের যতটা আকার ততটা আকারেরই তো প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে সমান তৈরি হলে সমতল, ছোট যদি তৈরি হয় কাছে নিয়ে গেলে তাহলে উত্তল, আর যদি তাহলে বড় তৈরি হয় তাহলে বলতে হবে অবতল। কেন? ওই যে অবতল দর্পণের যে লাস্ট কেসটা করলাম, কি ছিল, একটা অবতল দর্পণ, তার ফোকাস এখানে ছিল, মেরু এখানে। ফোকাসের ভেতরে বস্তু থাকলে কোথায় হয়েছিল, আয়নার ভেতরে এরকম তৈরি হয়েছিল না প্রতিবিম্বটা। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদা হবে ছোট, বস্তুকে কাছে নিয়ে গেলে, অবতলের ক্ষেত্রে হবে বড়, আর সমতল দর্পণের ক্ষেত্রে সমান। এটা দেখেই বুঝে যাবো যে কোনটা কোন দর্পণ। ঠিক আছে, আজকে এই অবধি রাখলাম, এরপরে প্রতিসরণ আর বাকিগুলো আসবে। তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে দিও। থ্যাংক ইউ।